বিগত 2 সপ্তাহ ধরে আমি Redmi Turbo 5 Maxটা ইউজ করতেছি এবং এটার মধ্যে প্রচুর প্রেসার দেওয়া হয়েছে, বিশেষ করে গেমিং করা হয়েছে বেশি এবং টুকটাক ক্যামেরা আমি ইউজ করে দেখছি। যদিও এটা ক্যামেরা সেন্ট্রিক ফোন না, এটা পারফরমেন্স ওরিয়েন্টেড ফোন, তো পারফরমেন্সটাই মেইনলি ফোকাস করা হয়েছে এবং যে রেজাল্ট পাইছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো। ধরতে পারেন Redmi Turbo 5 Max এর ইন ডিটেল রিভিউ এটা। তো এই রিভিউটা দেখলে আপনাদের আর কোনো রিভিউ দেখার প্রয়োজন হবে না। আর এইটা মেইনলি একটু বোরিং টাইপের ভিডিও হতে পারে, কারণ এটার মধ্যে প্রচুর ডিটেলস অ্যাড করা হয়েছে। তার জন্য আমি টাইম স্ট্যাম্প দিয়ে দিতেছি, আপনাদের যার যে পার্ট দেখা প্রয়োজন স্কিপ করে ওটা দেখে দিন। তো চলুন ভিডিও শুরু করা যাক। Redmi Turbo 5টার বিল্ড কোয়ালিটি বেশ সলিড ছিল। এটার ওয়েটটা 219 গ্রামের মতো এবং এটার থিকনেস 8.2 mm। হাতে নিয়ে মোটামুটি বেশ বাল্কি লাগে। আর এটা একটু ওয়াইড টাইপের সেটটা কিন্তু ভালো রকম চওড়া, তাদের হাত ছোট তাদের ধরতে একটু কষ্ট হবে। তবে এটার যে এজগুলো দুই সাইডে এজগুলো কিন্তু একটু কার্ভ করা আছে, সেক্ষেত্রে হাতে লাগে না, মানে শার্পনেস ফিল করবেন। ব্যাকে ফাইবার গ্লাস ইউজ করা হয়েছে, তো গ্লাসটা আমার কাছে বেশ শক্তভক্তি মনে হয়েছে। এটার সুবিধা হচ্ছে আপনার নর্মালি যে গ্লাস ব্যাগগুলো থাকে সেগুলো কিন্তু পরে গেলে ভেঙে যায়, এটা খুব সহজে ভাঙবে না, এতটুকু মনে হয়েছে আমার কাছে। আর মেটাল বডি, এখানে এন্টেনা ব্যান্ডগুলো ভিজিবল ছিল, পোর্টস এন্ড বাটন সব ঠিক জায়গায় আছে। নিচের দিকে মেন স্পিকার, টাইপ সি পোর্ট, মেন মাইক এবং সিম কার্ড ট্রে। আর উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং স্পিকার দেওয়া আছে। রাইট সাইডে পাওয়ার বাটন, ভলিউম রকার এবং লেফট সাইড একদমই প্লেন ছিল। পোর্টস এন্ড বাটন সব ঠিক জায়গায় আছে, কোনো কমতি নাই। এখানে আইপি রেটিং দেওয়া আছে IP68, 69, 69K, 3টা রেটিং পাবেন। তো আপনারা জেট প্রেশারের যে পানিটা আছে সেটাও কিন্তু এটার মধ্যে ইউজ করতে পারবেন, আর গরম পানিতে যদি এটাকে চোবান সেটাও কিন্তু এটা সহ্য করতে পারে। তো ওই দিক থেকে ওয়াটার সার্টিফিকেশন সবকিছুই আছে। আর ফ্রন্টে কি টাইপের প্রোটেকশন ইউজ করছে সেটা উল্লেখ করা নাই, সেটা আমি কোথাও খুঁজেও পাই নাই, তো সেজন্য দিতে পারলাম না। আর এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে লাইট দেওয়া আছে, লাইট গ্লো করে। এখানে ক্যামেরা এখানে জায়গায় 2টা লাইট দেওয়া আছে। তো এটা আপনার কলিং এর সময়, অ্যাপ ইউজের সময়, গান শোনার সময়, তো এই সময় এটা গ্লো করে। আপনারা এটাকে কয়েকটা ভাবে সেট করতে পারেন, রিদমিক সেট করতে পারেন অথবা গ্লো ইন্টেন্সিটি ফাস্ট গ্লো করতে পারেন। তো অপশনগুলো আছে, চার্জিং ওইটা শো করে। Redmi Turbo 5 Max এর যে ডিসপ্লেটা দিচ্ছে এটা হচ্ছে 6.83 ইঞ্চের একটি LTPS অ্যামোলেড, যেটা 64 বিলিয়ন কালার সাপোর্ট করে এবং এখানে 120 হার্টজ রিফ্রেশ রেট আছে, যেটা পিক ব্রাইটনেস 3500 নিটস এর মতো। এবং এটা আমি চেক করছি ইনডোরে, যেটা আর কি নর্মালি আপনি যদি মিটার দিয়ে চেক করেন সেটা 500+ নিটসের আশেপাশে আসে। এবং আপনি যদি ইন্ডিভিজুয়াল কোনো পিক্সেলকে ধরে এটা মাপতে যান সেক্ষেত্রে কিন্তু 900+ নিটস আসে। আর এটা যখন আপনারা একদম ডিম করে রাখবেন সেক্ষেত্রে 1 নিটস এর মতো এটা ব্রাইটনেস প্রোভাইড করে থাকে। আর এটা লো লাইটে 3840 হার্টজ পর্যন্ত PWM ডিমিং সাপোর্ট করে। তো লো লাইটে আপনার চোখের উপরে খুব একটা প্রেসার পড়বে না, চেক করছি ঠিকই আছে, আমার কাছে খুব একটা ইস্যু মনে হয় না। আর এখানে আপনারা HDR10+ সাপোর্ট পাইতেছেন, এখানে HDR VVD এর সাপোর্ট আছে, এখানে ওয়াইড ওয়ান এলন এর সাপোর্টও আছে। আর এখানে তারা ডলবি ভিশনের সাপোর্টও দিয়ে দিছে। তো একটা ডিসপ্লেতে যা যা থাকা দরকার, মানে মোটামুটি হায়ার মিড রেঞ্জের যে ডিসপ্লেগুলো সেগুলোর মতোই এটা কোয়ালিটি প্রোভাইড করতেছে। আর এটার রেজুলেশন কিন্তু 1.5K রেজুলেশনের, তো রেজুলেশন নিয়েও কোনো কিছু কমতে মনে নেই। আর এটা হচ্ছে 447 মতো PPI, তো পিক্সেল ডেন্সিটিও বেশ ভালো ছিল। তো ডিসপ্লে কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে কোনো রকম সমস্যার কথা না। আমি এখানে ওয়াইড ওয়ান এলনটা চেক করলাম, এটা ইউটিউবে 4K যে এইচডি ভিডিওগুলো আছে সেগুলো 60 FPS প্লেব্যাক করতে পারে, কোনো রকম ইস্যু ছাড়া, কোনো রকম আটকে যায় না অথবা হ্যাংলেক করে না। আর এখানে যে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা সেটা কিন্তু 3D আল্ট্রাসনিক, এটা খুব ভালোভাবেই আনলক করতে পারে এবং আনলক স্পিডও বেশ ফাস্ট ছিল, কোনো রকম স্লো মনে হয় না। এখানে Xiaomi ডুয়াল স্টোরেজ স্পিকার ইউজ করছে, যেটা রেশিও ছিল 50-50 ধরতে পারেন, এবং এটা কিন্তু বেশ লাউড। এইখানে আপনারা 400% পর্যন্ত বুস্ট করতে পারবেন সাউন্ডটা। তো চিন্তা ভাবনা করলে সাউন্ড কোয়ালিটি কিন্তু বেশ লাউড, তবে সাউন্ডটা মানে 400% গেলে একটু ফেটে যায়, এটা একটা প্রবলেম মনে হয়েছে। তবে এমনি কোয়ালিটি ভালো ছিল, নর্মালি যে সাউন্ড প্রোভাইড করে সেক্ষেত্রে কিন্তু এটার কোয়ালিটিটা খুবই ভালো। তো এটার সাউন্ড প্রোফাইলটা বেশ ভালো লাগছে আমার কাছে। আর এখানে কিন্তু আপনারা 24 বিটের 192 kHz এর হাইরেস অডিও এবং ওয়্যারলেস হাইরেস অডিওর সাপোর্টটা পাইতেছেন। Redmi Turbo 5 Max এর হাইলাইটেড পয়েন্টটা হচ্ছে এটার পারফরমেন্স। তো এখানে এসএস হিসেবে তারা ইউজ করছে MediaTek Dimensity 9500S, যেটা মোটামুটি 3nm ফ্যাব্রিকেশনে তৈরি এবং মানে নিউ লঞ্চ একটা প্রসেসর, অপটিমাইজ না খুব একটা, এটা সব জায়গায় সবাই বলতেছে এবং এটা নিয়ে খুব তোলপাড় হইতেছে ওয়ার্ল্ড ওয়াইড। আর এখানে LPDDR 5X এর র্যাম দেওয়া হয়েছে এবং UFS 4.1 স্টোরেজ দেওয়া হয়েছে এবং কালার ভ্যারাইটি 4টার মতো আছে, ব্ল্যাক আছে, হোয়াইট আছে, ব্লু আছে এবং অরেঞ্জটা আছে। অরেঞ্জটা আমি ইউজ করতেছি। তো এটার যে এসএসসিটা MediaTek Dimensity 9500S, এইটা নতুন হওয়ার কারণে অনেক কিছু অপটিমাইজেশন ইস্যু অনেক জায়গায় খেয়াল করছি, বিশেষ করে গেমে জিনিসটা ফিল হয়েছে। এটা কিন্তু মোটামুটি পাওয়ারফুল। এটার এসটার মিনিং হচ্ছে স্পিডি এবং স্মার্ট। তো এটার মেনলি যে অ্যাডভান্টেজ আমি যেটা দেখলাম, এটা এআই এর দিক দিয়ে খুব মানে আপগ্রেড করছে, মানে S সিরিজটা 9500S-টা। তো এটা 3nm ফ্যাব্রিকেশনে তৈরি এবং 8টা কোর আছে, অক্টা-কোর প্রসেসর। এটা একটি সুপার কোর আছে Cortex X95, এটা হচ্ছে ক্যাপ্টেন কোর ধরতে পারেন, মানে এটাই মেন কোর। এটা 3.62 GHz পর্যন্ত যায় এবং 3টা পারফরমেন্স কোর আছে, যেটা Cortex X4, যেটাকে মানে আর কি অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন বলতে পারেন। তো এগুলো আর কি ভিডিও এডিটিং, মাল্টিটাস্কিং এই কাজগুলো করে থাকে। এবং 4টি ফোকাস কোর আছে Cortex S720 অথবা S725, এগুলো নর্মাল যে কাজগুলো আছে সেগুলো করে, যেমন ফেসবুক স্ক্রল করতেছেন, ইনস্টাগ্রাম স্ক্রল করতেছেন, এগুলো অথবা গান শুনতেছেন, মেসেজিং করতেছেন, এই টাইপের যে কাজগুলো, এই 4টা কোর ফোকাসড কোর যেগুলো আছে এরা এই নর্মাল টাস্কগুলো করে থাকে। এতে 3টা বেনিফিট আছে, যেমন এটার হিট
কম হয়, মানে হিটিং খুব কম পাইছে এটার মধ্যে। ব্যাটারি ব্যাকআপ বেশি দেয়, মানে খুব একটা ব্যাটারি ড্রেন করে না, যখন যেটা প্রয়োজন সেই হিসেবে কাজ করে। আর অ্যাপ সুইচিং ফাস্ট হয়, আপনি বড় বড় যে কোনো অ্যাপস খুলতেছেন, ক্লোজ করতেছেন, আর একটা অ্যাপ ওপেনিং ক্লোজিং করতেছেন, এগুলো খুব ফাস্ট হয়। তবে এর ডাউন সাইডও কয়েকটা আছে, তার মধ্যে ফার্স্টে আসে কস্টলি। এটা মানে নতুন প্রযুক্তি, এর জন্য একটু কস্ট বেশি হয়, সেজন্য এই প্রসেসরটা কস্টলি, এর জন্য সেটার দাম কিন্তু ভালো রকম বাড়ছে। এটার প্রাইস রাইট নাও 44-45 এরকম সেল হইতেছে, এবং লঞ্চও কিন্তু এরকম প্রাইসই হয়েছে, মানে 2500 ইউয়ানে লঞ্চ হয়েছে, যেটা কনভার্ট করলে 44,000 টাকা বাংলাদেশি টাকায় মানে কনভার্ট হলে আসে আর কি। আর আরেকটা প্রবলেম হচ্ছে অপটিমাইজেশন ইস্যু, কারণ মিডিয়াটেক ডায়মেনসিটির যে প্রসেসরগুলো আছে সেগুলোর ক্ষেত্রে অপটিমাইজেশন ইস্যু থাকে, কারণ গেমগুলো অপটিমাইজ করা হয় স্ন্যাপড্রাগনের যে এসওসিগুলো আছে সেগুলোর জন্য। তো মিডিয়াটেকের এই এসওসিতে এখনো গেমগুলো অপটিমাইজ নেই, এবং এফপিএস অনেক কম পাবেন ম্যাক্সিমাম গেমে, আমি চেক করে দেখছি সবগুলো। তো এটা হচ্ছে গেমিং অপটিমাইজেশন একটা ইস্যু, এটার মধ্যে সামনে ফিক্স হবে কি হবে না সেটা পরের কথা, মানে রাইট নাও হইতেছে না। এর মধ্যে একটা আপডেটও আসছে, খুব একটা রেজাল্ট পাই নাই। এটার মধ্যে রেড রেসিং এর অপশনটা সেটা দিচ্ছে, মানে পানি এবং সানলাইটের যে রিফ্লেকশনগুলো আছে সাবজেক্ট থেকে সেগুলো কিন্তু পাওয়ার কথা। এটার মধ্যে মোটামুটি সব রকম বেঞ্চমার্কিং যে অ্যাপগুলো আছে সেগুলো রান করা হয়েছে। আন্তর্জাতিক স্কোর এটা নর্মালি যে মোডটা আছে ব্যালেন্স মোডে সেইখানে কিন্তু প্রায় 30 লাখের উপরে আসে, এবং টেম্পারেচার খুব একটা গেন করে না। এখানে টেম্পারেচার ম্যাক্স যেটা দেখছি সব ক্ষেত্রেই, সেটা গেমিং বলেন অথবা এই সিনথেটিক বেঞ্চমার্কিং যে অ্যাপগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এটা কিন্তু খুব একটা টেম্পারেচার গেন করে না। 39°C হাইয়েস্ট গেছে। তো ব্যালেন্স মোডে আন্তর্জাতিক স্কোর প্রায় 30 লাখের উপরে ছিল, আর এটা যখন আলট্রা মোডে ট্রাই করা হয়েছে তখন কিন্তু এটার স্কোর 29,82,000 আশেপাশে আসছে। এটা নর্মালি আপনারা যখন আলট্রা মোড অথবা পারফরমেন্স মোডে ট্রাই করবেন তখন কিন্তু এটা নর্মালি যে বেঞ্চমার্কিং অ্যাপগুলোর থেকে যে স্কোরগুলো আসে সেগুলো কিন্তু কম আসবে। আর এখানে আপনার স্টোরেজ স্পিডও চেক করা হয়েছে, স্ট্রিট রাইড স্পিড বেশ ভালোই আছে, ফাস্ট আছে। গিগবেঞ্চ 6 চেক করা হয়েছে, সিঙ্গেল কোর মাল্টি কোর স্কোর বেশ ইমপ্রেসিভ মনে হয়েছে। সিঙ্গেল কোরে 2497 এর মতো আসছে, এবং মাল্টি কোর স্কোর কিন্তু 7993, মানে 8000 এর আশেপাশে আসছে, যেটা বেশ ভালো ছিল। আর এখানে কিন্তু 3D মার্কেট টেস্ট করা হয়েছে, যেটা স্টেবিলিটি স্ট্রেস যে টেস্ট আছে সেখানে স্কোর আসছে 67.8% এর আশেপাশে। থ্রটল যে টেস্ট আছে সেটা আমি করছি, থ্রটল টেস্টের রেজাল্টটা এভারেজ যে জিপসি স্কোর সেটা কিন্তু প্রায় 3,58,118 মতো আসছে, এবং ম্যাক্স থ্রটল দেখা যাচ্ছে 77%, এবং টেম্পারেচার 38.93°C মতো চলে গেছে। তো যেটা থ্রটলিং স্কোর খুব একটা থ্রটল করে না, এটা নর্মালি ধরা যায় 80% বেস্ট সুইট স্পট ধরা যায়। আর এখানে গেমিং মোড তো আপনারা পাইতেছেনি, তো এখানে গেম স্পেস দেওয়া আছে, গেম স্পেসের ভিতরে আপনারা গেম টার্বো মোড অন করতে পারেন এবং ব্যালেন্সও খেলতে পারেন। এবার রেডমি টার্বো 5 ম্যাক্সে মানে নতুন একটা কুলিং সিস্টেম ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে 3D আইস সিল সার্কুলেশন কুলিং পাম্প। এটা ফ্ল্যাগশিপ ফোনে Xiaomi ইউজ করে থাকে নর্মালি। আর এটার যে কুলিং যে শীটটা সেটা কিন্তু প্রায় 5800 mm² বিগ একটা কুলিং সিস্টেম অ্যাড করছে তারা, যেটা ভিসি যে নর্মাল কুলিং আছে সেটার থেকে একটু আলাদা, এবং এইখানে হিট অবজার্ভ করে খুব তাড়াতাড়ি। তো নর্মালি যে ভিসি কুলিংটা আছে সেটার থেকে কিন্তু এটা 3 গুণ ফাস্ট Xiaomi ক্লেম করছে। আর এই কুলিং সিস্টেমটা Xiaomi নতুন র্যাম্পেজ ইঞ্জিনের সাথে সমন্বয় করে, ফলে জেনশন ইম্প্যাক্ট পাবজির মতো যে গেমগুলো আছে সেগুলোতে কিন্তু লং টাইম প্লেব্যাকে হিটিং খুব একটা ফিল করবেন না, অতটা ওভার হিট হয় না, তো লং টাইম গেম প্লেব্যাক করতে পারবেন, এটা Xiaomi ক্লেম করছে। এবং গেম টেস্টেও সেটা পাইছি 40°C পর্যন্ত, এটা কিন্তু গেইন করে নাই, 38-39 পর্যন্তই ছিল। গেম ট্রাই করা আছে 3টা, পাবজি দিয়ে শুরু করি। পাবজি আমি এখানে 30 মিনিট প্লেব্যাক করছি। তো 30 মিনিটে এখানে দেখা যাচ্ছে আপনার স্মুথ এক্সট্রিমে প্লে করতে পারবেন, মানে 60 FPS এ প্লেব্যাক করে। পাবজি গেম প্লে মোটামুটি ভালোই ছিল। এখানে ম্যাক্স যে এফপিএসটা যেটা পাইছি আমি 61 FPS, এবং এটা এভারেজ আপনার 50 FPS এর মতো পায়। টেম্পারেচার সর্বোচ্চ 38.4°C পর্যন্ত গেছে, এবং সর্বোচ্চ 30 মিনিটে ব্যাটারি ড্রেন হয়েছে 5% এর মতো। তো গেম প্লে মোটামুটি ভালোই ছিল, গেম প্লেতে খুব একটা ইস্যু দেখি নাই। তবে একটা জিনিস মনে হয়েছে যে এনিমি বেশি আসলে এখানে কিন্তু ওই গ্রাফিক্স প্রসেসিং একটু স্লো মনে হয়েছে আমার কাছে, একটু হ্যাং লেগ পাইছে ওই টাইপে। তবে অতটাও না, বুঝবেন না অতটা। আর 60 FPS মেন যে সমস্যা সেটা হচ্ছে আপনারা যারা 120 FPS প্লেব্যাক করতেছেন গেমটা, তখন কিন্তু আপনি 60 FPS প্লে করলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন না। অনেক সময় দেখবেন যে এনিমি আসে না, কিন্তু আপনি কিল হয়ে গেছেন। এই জিনিসটা মানে আমি বেশি ফেস করছি। সিওডি ট্রাই করেছে, সিওডিতে আমি দেখলাম এখানে 60 FPS প্লেব্যাক দেখাইতেছে, 60 FPS মিটারে দেখছে, এবং FPS মিটারও চেক করে দেখলাম যে এখানে এভারেজ যেটা আসছে সেটা হচ্ছে 45.9 FPS, এবং ম্যাক্স যে FPSটা আসছে 62 এর মতো। আর এখানে ম্যাক্স যে টেম্পারেচার গেইন করছে সেটা হচ্ছে 35°C এর মতো, এবং 30 মিনিট গেম প্লেতে এখানে সবচেয়ে কম ব্যাটারি ড্রেন করছে, যেটা হচ্ছে 3% এর মতো সিওডিতে। তো সিওডি গেম প্লে স্মুথই ছিল, কোনো রকম ইস্যু দেখি নাই। আর এখানে এনিমি যখন আসে তখন খুব একটা প্রসেস হয় না, মানে ওই হ্যাংটা দেখি নাই। তো সিওডিটা অপটিমাইজ গেম। তারপরে এখানে দেখলাম যে মানে 60 FPS, যেটা খুবই মানে খারাপ লাগছে, তবে খুব একটা ইস্যু নাই। আর জেনশন ইম্প্যাক্টটা আমি হাইস্ট FPS ট্রাই করছিলাম, তবে খুব মানে হিট হয়ে যাচ্ছিল, তো এর জন্য আমি FPSটা কমে 30-তে দিছি। তো জেনশন ইম্প্যাক্টে 30 FPS 30 মিনিট প্লেব্যাক করার পরে এখানে ব্যাটারি ড্রেন সবচেয়ে বেশি হয়েছে, 6% এর মতো ব্যাটারি ড্রেন করছে, এবং এটা হিটটা সর্বোচ্চ
38.7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গেছে। তো এইখানে আপনারা এভারেজ যে এফপিএসটা সেটা কিন্তু 29.3 এফপিএস এর মতো, যেটা অনেক কম ছিল। এফপিএসটা এখানে বেশি আপ ডাউন করছে, কারণ ম্যাক্স এফপিএস প্রায় যেটা দেখলাম 89 এফপিএস এর মতো, যেটা আমার কাছে ভালো মনে হলো, পরে কিন্তু ধরে রাখতে পারে নাই। মানে ম্যাক্স টাইম যেটা খেয়াল করছি 20 মিনিটের পরে এটার গেম প্লে কিন্তু ফ্রেমগুলো ড্রপ করছে এবং হিটটাও বাড়ছে, গ্রাফেও তাই দেখতে পারতেছেন। তবে জেনশন ইম্প্যাক্টের নর্মালি যে আউটপুটটা সেটা আমার কাছে ভালোই মনে হয়েছে, খুব একটা ইস্যু মনে নেই। এই প্রাইস রেঞ্জে জেনশন ইম্প্যাক্ট 30 এফপিএস মানে আউটপুট দেওয়াটা স্টেবল 30 এফপিএস, সেটা বেশ ভালোই ছিল। প্রথমে এফপিএস ঠিক থাকে, পরে কই মাসে এটা ম্যাক্সিমাম গেমে চেক করছি রেডমি টারো 5 ম্যাক্সে এই ইস্যুটা আমার কাছে মনে হয়েছে। এটা 20 মিনিটের পরে পারফরমেন্স ড্রপ করে এবং হিটটা মানে বেড়ে যায়। তখন এসএসসি নিজের থেকেই টেম্পারেচার ঠিক করার জন্য পারফরমেন্স কমে দেয়। এই সেটটার একটা উইক পয়েন্ট ধরতে পারেন ক্যামেরা সেকশন, কারণ ক্যামেরাটা আমার অতটা ভালো লাগে না। এখানে ক্যামেরা ইউজ করা হয়েছে মেন যে সেন্সরটা সেটা 50 মেগাপিক্সেলের, যেটা সনির সেন্সর, সনি LYT 6000 এটার সেন্সরটা, এবং এখানে f1.5 ওআইএস আছে। তো এটার যে আল্ট্রা ওয়াইড সেন্সরটা সেটা 8 মেগাপিক্সেলের, এবং এটার যে মেন সেলফি শুটারটা সেটা কিন্তু 20 মেগাপিক্সেলের। তো তিনটা ক্যামেরা আপনার টোটাল পাবেন, ব্যাকে দুইটা, সামনে একটা। এখন ভিডিওতে শুরু করি। এখানে আপনারা সর্বোচ্চ 4K 60 FPS এ ভিডিও করতে পারবেন ব্যাকে। ভিডিওর কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই আছে, আমার কাছে খুব একটা এসব মনে নেই। তবে এখানে যেটা দেখলাম কালারটা একটু ডাল আসে, অনেক সময় আপনার মনে হবে যে কালারগুলো মোরা মোরা, আমার কাছে যেটা মনে হয়েছে। তবে আউটপুট মোটামুটি ঠিক আছে, স্টেবিলাইজেশনও ঠিকঠাকই আছে, আমি কয়েকটা মোড দিয়ে চেক করে দেখছি, ঠিক আছে। তো এখানে যেটা হয়েছে, এটা আপনারা যখন বোকে ভিডিও করতে যাবেন তখন কিন্তু এটা 1080p 30-তে শিফট হয়ে যায়। আর এখানে ক্যামেরা টেপ এনেবল করা আছে, আপনারা জি ক্যামেরা সাপোর্ট পাবেন। জি ক্যামেরা আপনারা সামনে এবং পিছনে দুই জায়গায় 4K ভিডিওর সাপোর্ট পাইতেছেন। তো জি ক্যামেরা ট্রাই করেছে, স্যাম্পল দিয়ে দিলাম। তো এখানে ডুয়েল ভিউ ভিডিওর অপশন আছে, যেটার কোয়ালিটি 1080p 30-তে মানে মোটামুটি কোয়ালিটি দিয়ে থাকে। তবে এখানে স্টেবিলাইজেশন একটু কম পাবেন। তো নর্মালি ভিডিও কোয়ালিটি ঠিকঠাকই আছে, 4K এর আউটপুট খারাপ না। আর সামনের ভিডিওর ক্ষেত্রে যেটা খেয়াল করলাম, এখানে আপনারা সর্বোচ্চ 1080p 60 fps এ সামনে ভিডিও করতে পারবেন। তো সামনে ভিডিও কোয়ালিটি ঠিকঠাকই আছে, তবে স্টেবিলাইজেশন একটু ইস্যু আছে সামনে, যেহেতু এটা জাইরো বেস ইআইএস ইউজ করছে, সেক্ষেত্রে একটু জিটারিনেস পাবেন। আর ফ্রেমটা একটু ক্রপ হয়ে আসে যখন আপনারা 1080p 60 করবেন ফ্রন্টের যে ক্যামেরা সেটা দিয়ে। তো আউটপুট মোটামুটি ঠিকই আছে। এখানে ফ্রন্টেও কিন্তু আপনারা বোকে ভিডিওর অপশন পাবেন, যেটার কোয়ালিটি দেখতে পারতেছেন। আর জি ক্যামেরা যেটা দেখলাম একটু ওয়ার্ম টোনে ছবিটা তুলে, শাওমি এম নেই, তাদের কালার যে আইসপিটা সেটা কিন্তু একটু ওয়ার্ম টোনে তোলা হয়, এবং জি ক্যামেরা আরো ওয়ার্ম করে, সেক্ষেত্রে বেশি মানে রেডিশ একটা টোন আসে হিউম্যান ফেসের ক্ষেত্রে। নর্মালি যে পিকচারগুলো আছে ডে লাইটে ভালোই পিকচার তুলতে পারে, মেইন এবং আল্ট্রাইটের মধ্যে মানে সামঞ্জস্যপূর্ণ পিকচার দিয়ে থাকে। আল্ট্রা ওয়াইডে ডিটেলস একটু কম থাকে, তবে পিকচার মোটামুটি ঠিকই আছে। আমার মনে হয়েছে এই প্রাইস রেঞ্জে এর চেয়ে ভালো পিকচার আউটপুট দেয় অনেক ক্যামেরা, ঠিক আছে, কিন্তু এটা ক্যামেরা সেন্ট্রিক ফোন না, সেটা মনে রাখতে হবে। তো প্রাইস অনুযায়ী ক্যামেরা খুব একটা ইস্যু মনে নেই, যা আউটপুট দিয়েছে মোটামুটি লেভেলের ছিল। তো আপনারা ধরতে পারেন ক্যামেরার যে কোয়ালিটি নর্মালের থেকে একটু উপরে আর ভালোর থেকে একটু নিচে মিডিল আছে। তো এই কোয়ালিটির পিকচারগুলো পাবেন মেইন এবং আল্ট্রার থেকে। পোর্ট্রেট আছে ঠিকঠাক, মোটামুটি ভালোই লাগছে। 2x এর পোর্ট্রেটগুলো ইউজেবল ছিল, মানে দেখতে বেশ ভালো লাগে। এজ ডিরেকশন, ব্যাকগ্রাউন্ড ব্লার এবং সাবজেক্ট সেপারেশন ঠিকঠাকই আছে, ইস্যু মনে হয় না। আর নাইট মোডটা অটোমেটিক্যালি অ্যাড হয়। অটোমেটিক্যালি অ্যাড হওয়ার কারণে আপনারা চাইলেই নাইট মোড ইউজ করতে পারবেন না এটার মধ্যে, মানে শাওমির ইদানিং যে সেটগুলো আছে সবগুলোতে সেম টাইপের সিস্টেম দিয়ে দিছে। আউটপুট ঠিকঠাক আছে, সামনেও আপনারা নাইট মোড পাবেন, কিন্তু সেটা অটো, নর্মালি কোনো জায়গায় অপশন পাবেন না। আর 50 মেগাপিক্সেল মোড দেওয়া আছে, যেটা হিউজ পিকচার ক্যাপচার করে, যেটা দেওয়া সম্ভব না কারণ রেন্ডারিং এ সমস্যা করে, এর জন্য সেগুলো ছোট করে দিলাম। আর গুগল ড্রাইভ লিঙ্ক আগের ভিডিওতে দেওয়া আছে, এই ভিডিওতে দেওয়ার ট্রাই করবো। কানেক্টিভিটি মোটামুটি এখানে সবই তারা লেটেস্ট দিছে। এখানে ওয়াইফাই 7 দিছে, ব্লুটুথ 5.4 দিছে, এনএফসি আছে, জিপিএস ডুয়েল ব্যান্ড জিপিএস দেওয়া হয়েছে, L1 L2 দেওয়া আছে, আয়ার ব্লাস্টার পাবেন, এবং ইউএফএস টাইপ সি 2.0 দেওয়া হয়েছে। এটা একটু অনেকের কাছে স্লো মনে হতে পারে, তো আমার কাছে ইউজ করতে গিয়ে কোনো রকম স্লো মনে নেই, ডাটা ট্রান্সফার স্পিড ফাস্টই ছিল। তো এটার মধ্যে আমি ওয়াইফাই স্পিড চেক করলাম, ঠিকঠাকই আছে, বেশ ফাস্টই আছে। আর এটার মধ্যে মোবাইল ডাটা ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে স্পিড খুব একটা স্লো না, মোটামুটি ঠিকঠাকই আছে। T1S সিগন্যাল ইনহ্যান্সমেন্ট চিপ দেওয়া আছে। তো এখানে Xiaomi HyperOS 3 দেওয়া হয়েছে এবং Android 16 দেওয়া হয়েছে। এটার মধ্যে 3 বছরের ওএস আপডেট, মানে গুগলের ওএস আপডেট, অ্যান্ড্রয়েড আপডেটগুলো পাবেন, এবং 4 বছরের সিকিউরিটি প্যাচ পাবেন। HyperOS 3টা রাইট নাও অনেকেই পছন্দ করতেছেন, অনেকেই ইউজ করেন। তো এখানে সবকিছু আছে, যেমন সুপার ওয়ালপেপার পাবেন, বোল্ড লেটার, লক স্ক্রিন, ওয়ালপেপার কাস্টমাইজেশন, যেগুলো তো আছেই, এবং সুপার ওয়ালপেপার এগুলো তো আছেই। তো আপনারা অনেক রকম কাস্টমাইজ করতে পারবেন। আর এটা চাইনিজ রুমের সেট, এখানে প্রচুর চাইনিজ ব্লোডার আছে, চাইনিজ নোটিফিকেশন প্রচুর আসে, এগুলো বন্ধ করার অপশন আছে ভিতর থেকে, করতে পারেন। তারপরেও এটা মাঝে মধ্যে ডিস্টার্ব করে, এই জিনিসটা আছে। আর নোটিফিকেশন ইস্যু তো আছেই। তারপরেও সাজেশন হিসাবে যেটা থাকবে সেটা হচ্ছে লক করে দেখতে পারেন ব্যাকগ্রাউন্ড অ্যাপ, কোনো সময় ঠিক মতো আসে, কোনো সময় আসে না নোটিফিকেশনগুলো। এই সমস্যাটা সামলাতে পাইছি, যদিও ভিভোর সমস্যাগুলো সলভ হয়েছে। ভিভো এবং আইকো যারা ইউজ করেন তারা কিন্তু নোটিফিকেশন পাবেন, সেটা সম্পর্কে বিস্তারিত একটা শর্টই দেওয়া হয়েছে, চ্যানেলে চেক করতে পারেন, আছে। তারপরে এখানে কিছু এআই অপশন তারা দিচ্ছে, যেমন Xiaomiর হাইপার এআই দেওয়া আছে, সেখানে ভিতরে অনেকগুলো অপশন পাবেন, যেমন এআই অ্যাপ বুস্ট পাবেন, এআই ওয়ালপেপার, এআই স্পিচ রেকগনিশন, এআই ট্রান্সলেট কনভারসেশন, এআই সাবটাইটেলস, এআই সার্চ এবং এআই ফ্রড প্রোটেকশন। তো এগুলোর মধ্যে ইউজফুল আমি 4-5টা
কয়েকটা পাইছি, যেগুলো হচ্ছে এআই ওয়ালপেপার, এআই স্পিচ রেকগনিশন, এআই ট্রান্সলেট কনভারসেশন। তো এগুলো ইউজফুল মনে হয়েছে, এগুলো কিন্তু বেশ ভালোভাবেই মানে ট্রান্সলেট করতে পারে। তবে এখানে বাংলার কোনো সাপোর্ট নাই প্রত্যেকটা বই দেখলাম, তো এইটা মাথায় রাখেন। রেডমি টার 5 ম্যাক্সে ব্যাটারি ইউজ করা হয়েছে 9000 mAh এর, যেটা সিলিকন কার্বন ব্যাটারি, এবং এখানে চার্জিং সাপোর্ট দিয়েছে 100 ওয়াটের। এটা 0 to 100 টাইমিং যেটা দেখলাম সেটা হচ্ছে 80 মিনিটের মতো, 80 to 82 মিনিট, মানে 80 to 80 85 এই তিনটা সেকশনে পাইছি 3বার চার্জ করে। তো যেটা মোটামুটি ফাস্ট ছিল। তবে হ্যাঁ, সেটের চার্জার এবং সেট দুইটাই বেশ গরম হয় টাইমে, আর এখানে ফাস্ট যে চার্জিংটা সেটা অন করে নিতে হয়, তাহলে কিন্তু এই ফাস্ট চার্জিং অপশনটা পাবেন। আমার কাছে যেটা মনে হয়েছে, এটার স্পিডটা 0 to 50 সবচেয়ে ফাস্ট। এটা আপনার 0 to 50 খুব ফাস্ট, কারণ এটা আপনার 15 থেকে 16 মিনিটের মধ্যে 50% করে দেয়, তারপর এটা টাইম বেশি নেয়। আর এটা সবসময় যে 100 ওয়াটে চার্জ হয় সেরকম না, এটা প্রয়োজন অনুযায়ী কম বেশি করে থাকে। P3 চার্জিং আইসি দেওয়া আছে, G1 ব্যাটারি ম্যানেজমেন্ট আইসি দেওয়া আছে, আর ব্যাকআপও বেশ ভালো ছিল। এখানে 2 দিনের ব্যাকআপ ইজিলি পাইছি। তারপর আবার যেটা দেখলাম 2 দিন পরে গিয়ে 20%, 23%, 25% এরকম লেট থাকে, ফুললি ডিসচার্জ করতে পারি নাই। তো ডিসচার্জ করতে খুব কষ্ট হয়েছে, একদিন করছিলাম। তো ব্যাকআপ যেটা দেখলাম 2 ডে প্লাস, এটা আপনি যেভাবে ইউজ করেন, আমি গেমিং টেমিং সারাদিন করছি, তো তারপরে আমি 2 দিন ব্যাকআপ ইজিলি পাইছি, এবং কিছু লেফটও ছিল। আপনারা যেভাবে ইউজ করেন 2 দিন ইজিলি ব্যাকআপ পাবেন, আর একটু মডারেট করলে সেখানে 3 দিনও যাইতে পারেন। রেডমি টারো 5 ম্যাক্স ইউজ করতে গিয়ে যেটা মনে হয়েছে, আপনারা যদি হাই ইন্টেন্স গেমার হয়ে থাকেন 44-45 এই সেটটা নেওয়ার কোনো মানে নেই এই টাইমে। তো আপনারা যদি হাই ইন্টেন্স গেমার হন, 50-এর মধ্যে আইকিউর অপশন আছে, OnePlus-এর অপশন আছে, সেগুলো দেখতে পারেন। সেগুলো বেশ ভ্যালু ফর মানি মনে হয়েছে আমার কাছে, এবং সেগুলোর এফপিএস কিন্তু হাই, তো তারা ওইদিকে দেখতে পারেন। আর যারা Xiaomi পছন্দ করেন এবং ব্যাটারি ব্যাকআপ বেশি চান, মোটামুটি গেমিং করেন, হাই ইন্টেন্স গেমার না, তারা Xiaomi টারো 5 ম্যাক্স দেখতে পারেন। তো এই ছিল মোটামুটি রেডমি টারো 5 ম্যাক্সের ফুল রিভিউ ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায়।